এখনকার দিনে প্রেমটা আমি ঠিক বুঝতে পারি না। ম্যারেজ ইজ অ্যান এভরিডে ওয়ার্ক, একদিনের যে ব্যাপার না। আমাদের সারা এত বছরে একটা জিনিসকে নিয়েই, মানে একটা জিনিসের উপরেই চলছে, যেটা এখনো, যে আমি এনাফ সময় দিলাম না ওকে। সবার জন্য তুমি এত চিন্তা করো, তুমি একটা বাড়িতে বাইরে একটা মুশকিল আসান বোর্ড লাগাও, একজন একে অপরকে বোঝার জন্য যে সময়টুকু দিতে হবে, সেটাও বোধহয় আজকাল খুব নেই মানুষের কাছে। ধরুন আপনি পাহাড়ে ঘুরতে গিয়েছেন আপনার ভীষণ প্রিয় এক মানুষের সঙ্গে, এবং তার সঙ্গে বেশ অনেক কটি বছর আপনার বিবাহিত সম্পর্ক ঠিকঠাকভাবেই চলছে। হঠাৎ করে সামনে এসে গিয়েছেন আপনার প্রেমিক বা প্রেমিকা, তাহলে আপনি কি করবেন? তিনি এগিয়ে আসছেন আপনার সঙ্গে কথা বলতে, দুটো পাকে আপনি পিছিয়ে যাবেন, নাকি আপনি চেষ্টা করবেন যে পুরনো সম্পর্কতে যেমন আপনারা ছিলেন সেটাকে আরেকবার একটু রিভাইভ করার চেষ্টা করবেন বা কথা বলবেন কি হতে চলেছে? কারণ ইন্দ্রাশিসদার নতুন ছবি আসছে এবং সেই ছবির নাম গুড বাই মাউন্টেন, এবং গুড বাই মাউন্টেনে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ঋতুদি। আজকে ঋতুদির বাড়িতে দুপুর চলে এসেছি। ঋতুদি, স্বাগত তোমাকে বলে। এবং সবার আগে প্রশ্ন সেটা হচ্ছে, প্রেম বলতে এক্স্যাক্টলি ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে কি? প্রেম অ্যাকচুয়ালি আমার কাছে একটা খুব বড় একটা ডেফিনেশন। আমি ঠিক এক কথায় প্রেমকে মানে বিশ্লেষণ করতে পারবো না, কারণ প্রেম জিনিসটার মধ্যে এতগুলো ফিলিংস লুকিয়ে আছে যে প্রেমের গভীরতা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার হয় তা না। অনেক রকম প্রেমের সম্পর্ক থাকে, একটা বন্ধুত্বের প্রেম থাকে, স্বামী স্ত্রীর প্রেম থাকে, পুরনো প্রেমিক প্রেমিকার প্রেম থাকে, সন্তানের প্রতি প্রেম থাকে, অনেক সময় অনেক হঠাৎ কোনো মানুষের সাথে অনেক বছর পরে দেখা হলো, তার সাথে হয়তো একটা খুব ভালো সম্পর্ক ছিল, প্রেমের না মানে, কিন্তু প্রেমের অনেকগুলো আখ্যা হয় আর কি। বাট প্রেম বেসিক্যালি যদি সত্যিকারের ভালোবাসা বা প্রেম থাকে, সেটা রয়ে যায়। ঋতুদির কাছে কি প্রথম প্রেম কোনো সময় ভোলা গিয়েছে বা ভোলা গেছে এখনো অবধি? না কখনো কোথাও না কোথাও একটু হলেও মনে পড়ে, কখনো সখনো অবচেতন? ওটাই তো বললাম, প্রেমের মানে ব্যাখ্যাগুলো একটু অন্যরকম আমার কাছে। ও, তাই জন্য মনে হয় না যে আমি ভুলেছি বা রেখেছি, সেটা না, কোথাও একটা কোনো কিছুর একটা অনুরণন তো থেকেই যায়। কখনো এরকম পুরনো প্রেম এরকম এসেছে সামনে, মানে প্রেম ইন দ্য সেন্স যে কোনো সম্পর্ক, এরকম হঠাৎ করে সামনে অনেকগুলো বছর পর দেখা হয়েছে এবং ভীষণভাবে তুমি উচ্ছ্বসিত হবে কি হবে না তুমি বুঝতে পারছো না, কারণ তখন তোমার পরিবার হয়ে গিয়েছে, কি করবে বুঝতে পারছো না, এগোবে, কথা বলবে, কী ভাববে ছেলেমেয়েরা, সংসার থেকে মানে হাজবেন্ড কী ভাববে, সব কিছু এরকম কোনো কাজ করছে? না, এরকম কিছু কাজ করেনি, কারণ যখন আমি একটা সময় মানে ধরো মানে ইনফ্যাক্ট আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে এত ছোটোবেলা থেকেই আমরা একে অপরকে চিনি যে তার আগে আমি খুব একটা প্রেম করার চান্স পাইনি। সেই জন্য তো একটা দুটো হয়তো ভালো লাগা ছিল, সেগুলো অবশ্য আমি বলেওছি ওকে যেরকম, তো সেটা কিন্তু বেসিক্যালি সময়টা আর খুব একটা পাইনি। তো তাই জন্য মানে আমি তখন ক্লাস 7-এ পড়ি, ও তখন ক্লাস 10-এ পড়ে। এর আগে থেকে কী করে মানুষ প্রেম করবে আমি জানি না। তো তখন থেকে আমাদের জানাশোনা। তো কিন্তু তারপরে হয়তো মানে মাঝখানে হয়তো একজন দুজনের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে, ঠিক প্রেম না হয়তো, সেগুলো আর কি খুব একটা। কিন্তু আমি মনে করি যে যদি কোনো সত্যি সত্যি যাদের প্রেম থেকে ছিল তাদের সাথে যদি আবার অনেক বছর পর দেখা হয়, তাহলে খুবই একটা ডেলিকেট সিচুয়েশন হয়, এবং কারণ সব কিছু একবারে একযোগে অতগুলো বছর মনে পড়ে যায়। আর তারপরে তার সাথে নিশ্চয়ই একটা কোথাও এমনভাবে তারা ছেড়ে গেছে, সেটা কি মধুর ছিল নাকি সেটা খুব মধুর ছিল না, সেইগুলো আবার রিক্যাপিচুলেট করে মানুষ। কিন্তু আমার মনে হয় অনেক বছর পর দেখা হলে বোধহয় অনেকটাই ভুলে যায় তারা বোধহয় ভালো স্মৃতিটুকু নিয়েই বোধহয় এগিয়ে যেতে চায়। তুমি মানে মোটামুটি মানে ওই ফরগিভ বা ফরগেট ওই ব্যাপারগুলোর মধ্যে তুমি থাকো তাহলে? মানে যা হয়েছে হয়ে গেছে, বয়স অনেকটা এগিয়ে গেছে। আসলে ধরে থেকে তো কোনো কিছু চেঞ্জ করা যায় না, বরঞ্চ সেটাকে সময়ের গতিতে ছেড়ে দেওয়াটাই ভালো। ধরে থেকে কি আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। সময়ের গতিতে ছেড়ে দিয়ে তাকে তার মতো ফ্লো করতে দেওয়া ভালো। তবে আমার জীবনে যেটা মনে হয় যে জীবনটা পুরো আমাদের প্রত্যেক মুহূর্তে আমরা কিছু কিছু মেমোরিজ বানাই লাইফে, তো সেই মেমোরিজগুলো আমাদের ট্রেজার। কখন এটা মনে হয় যার থাকার সে থাকবে,
আলাদা করে এফর্ট দিয়ে পায়ে পড়ে গিয়ে সম্পর্কটাকে বাঁচাবো, বা বিভিন্ন রকম খবর তো আমরা শুনি এই সময় দাঁড়িয়ে, তুমি কিভাবে এই যে এতগুলো বছর ভীষণ সুন্দর করে ঘরকন্যা করে চলেছো, সংসার কাজ এভরিথিং ভীষণভাবে ব্যালেন্সড, কি করে হয় পুরো ব্যাপারটা সংসারের দিক থেকে যদি আমি তোমাকে বলি? সেখানেও তোমার প্রেম থাকতে হবে, তোমার প্রেমের কোনো একটা রেশ থাকতে হবে, সেখানে প্রেমকে কোনো না কোনোভাবে তোমাকে ফিল করতে হবে যে এটা আমার প্রেমের জায়গা, যেখানটা তুমি যদি সত্যিকারের প্রেমের জায়গা মনে করো তাহলেই তুমি সেটাকে নিয়ে যেতে পারবে অনেক আগে অবধি, নাহলে সেটা ছন্নছাড়া হয়ে যায় জীবনটা। এখনকার দিনে প্রেম আছে? এখনকার দিনে প্রেমটা আমি ঠিক বুঝতে পারি না, হয়তো তারা তাদের মতো করে বোঝে, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না তারা কতটা কমিটেড বা কতটা অনেক রকম অন্য রকম সম্পর্কের মধ্যে তারা যেতে পারে কিনা, সেখানে ওরা প্রেম দেখতে পাচ্ছে কিনা। মানে আমরা একরকমভাবে দেখি, এখনকার জেনারেশন আরও অনেক বড়োভাবে অন্যভাবে বিশ্লেষণ করে অনেকে, যখন তাদের কাছে এতগুলো বিশ্লেষণের জায়গা আছে, আমাদের অতগুলো বিশ্লেষণের জায়গা ছিল না। এখন এত বিশ্লেষণের জায়গা যে কোনটা এক্সট্রা ম্যারিটাল, কোনটা ম্যারিটাল, কোনটা প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট, কোনটা হচ্ছে সিচুয়েশনশিপ, কোনটা রিলেশনশিপ। বাবা, সিচুয়েশনশিপের প্রশ্ন আছে আমার, দেখতে থাকুন। তো ইউ নেভার নো। আচ্ছা, এই যে তুমি যখন বলে তোমাদের প্রেম করে বিয়ে, এবং সেটা আমরা সকলেই জানি, তখন তুমি ক্লাস 7-এ, সঞ্জয় দা ক্লাস 10, কে কাকে সবার আগে প্রপোজ করেছে এবং প্রপোজ করতে যাওয়াটা সেটা কি কোনোভাবে ধরা পড়ে গেছে? তখন আমাদের ইয়ে হয়নি, মানে তোমাদের ক্লাস 7-এ নিশ্চয়ই তখন আমাদের ইয়ে হয়নি, মানে তখন কেউ কাউকে প্রপোজ করেনি, বিকজ তখন আমরা খুবই ছোট ছিলাম। এখন তো হয়েই যায়। তখন হ্যাঁ, তখন অত সাহস ছিল না কে কাউকে প্রপোজ করবে বা কিছু। বাট যেটা হয়েছিল অনেক কয়েক বছর পরে, ও যখন আমেরিকা থেকে ফিরলো পড়াশোনা করে, তখন আমার সঙ্গে, হ্যাঁ না বেশি বড় না, তখন কত হবে 23-24 কলেজ। হ্যাঁ, না কলেজ থেকে জাস্ট বেরিয়ে তখন থেকে আবার দেখা হলো আমাদের, তারপরে কিছু দিন আমরা কথাবার্তা বললাম, তারপরে বিয়ে হলো। প্রেমের গল্প শুনলে পরে বেশ মনে হয় যে আচ্ছা আরও কিছু শুনি, কিন্তু ছবি রয়েছে, ছবির গল্পের মধ্যেও ভীষণভাবে প্রেম রয়েছে, এবং এখানে বিরহ রয়েছে। আচ্ছা, যদি তোমার কাছে এরকম কোনো মানুষ আসে, ধরো অনেক বছর বাদে তার সঙ্গে দেখা হয়েছে, সে হয়েছে কিছুটা সময় তোমার সাথে কাটাবে, তুমি তাকে সবার আগে কী প্রশ্ন করবে? হয়তো তার সঙ্গে কোথাও খিট লেগেছিল, পরবর্তীকালে মনে হয়েছে যে না ঠিক আছে ভুলে গেছি, কিন্তু আবার সে দেখা হয়েছে, আবার মনে পড়েছে পুরনো স্মৃতি, কী প্রশ্ন করবে তুমি তাকে? করার আছে এমন কোনো মানুষ? সেটা ডিপেন্ড করবে যে আমার ভেতর থেকে তার প্রতি ফিলিংসটা কি আসছে, সেইটাই আমার ফার্স্ট ফিলিংসটা। যদি মনে হয় যে না, এই মানুষটার সাথে আমি সেইভাবে আর কথা বলে উঠতে পারবো না, এরকম আমার হয়েছে যে মানে আমার সঙ্গে হয়তো খুবই গভীর বন্ধুত্বর জায়গাটা ভেঙে গেছে, তখন আমি তার সঙ্গে ঠিক কথা বলেও উঠতে পারি না, মানে তখন আমার মনে হয় যে নিজেকে একটু সরিয়ে রাখি এর থেকে, মানে তার সামনেই আমি হয়তো এম্বারেসড হয়ে যাব, বা আমার ঠিক মনোপুত হবে না তার সাথে কথা বলাটা। তো সেই জন্য অনেক সময় আমি সেটা চেষ্টা করি সেই জায়গাটা থেকে দূরে থাকতে। আর একটা জিনিস চেষ্টা করি যে আমি যদি সত্যি মনটা আমার ঠিক হয়ে যায় যে না ঠিক আছে, আমি এখন সব ভুলে গেছি, আমার এখন আর কিছু যায় আসে না, তখন আমি তার সাথে হয়তো অনায়াসেই কথা বলবো, দু কথা জিজ্ঞেস করব, পুরনো কথা হয়তো নাই বা জিজ্ঞেস করতে পারি। সুখী দাম্পত্যের চাবিকাঠি কি ঋতুদির? রোজকার পরিশ্রম একটা সম্পর্কের প্রতি, সম্পর্কে পরিশ্রম, হ্যাঁ না রোজকার পরিশ্রমের সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, ইটস লাইক এভরিডে ওয়ার্ক, ম্যারেজ ইজ অ্যান এভরিডে ওয়ার্ক, একদিনের যে ব্যাপার না, যে বিয়ে হয়ে গেল থেকে গেল তা নয়, তোমাকে তাকেও তোমাকে লালন পালন করতে হবে, চারা গাছের মতো জল দিয়ে তাকে বড় করতে হবে, না হলেই দেখবে একটা একটা করে পাতা পচে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ঋতুদি কি করে সেটা একটু আমার জানার, যে ঘুম থেকে উঠে সবার আগে ঋতুদি খালি দৌড়াদৌড়ি করে সিঙ্গাপুর আর কলকাতার মধ্যে। ফোন সকালবেলা ফোনটা কার কাছে যায় সবার আগে? সঞ্জয় দাকে কি না, রোজ সকালে যে ফোন হয় তা না, সারাদিনে কথা হয়, হ্যাঁ সেগুলো হয়, যে কি হচ্ছে, কি করছো, মাঝে মাঝে ও আমাকে বাজনা শোনালো, কোনো একটা বাজনা বাজাচ্ছিল সেটা শোনালো, আমি হয়তো আমার কোনো একটা কিছু পাঠালাম, সেগুলো আমাদের মিউচুয়াল রেসিপ্রোকেশন হলো। তারপর আমি বললাম কেন তুমি আমারটা দেখলে না, আমি তো এটা সুন্দর করে এটা করলাম, তুমি তোমার সময় নেই আমারটা দেখার, তখন বলবে আমি তোমাকে বাজনা পাঠালাম তুমি কেন শোনোনি। তোমাদের ঝগড়ার টপিক কি তাহলে ঋতুদি? ঝগড়া হয় সময় নিয়ে ঝগড়া, তাহলে সম্পর্কে সময়টা ভীষণভাবে প্রয়োজন না? আর কি কি প্রয়োজন মনে হচ্ছে এতগুলো বছরের দাম্পত্য? সময়টা তো সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা টাইম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইমটা যদি একে অপরকে না দিতে পারো ঠিক মতো,
তখনই একটা ভ্যাকিউম তৈরি হয়, তখনই মিসআন্ডারস্ট্যান্ডিং, তখনই আম, মানে তখনই ওই দূরত্বটা তৈরি হয়। সময়ের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সারা এত বছরেই একটা জিনিসকে নিয়েই, মানে একটা জিনিসের উপরেই চলছে, যেটা এখনো, যে আমি এনাফ সময় দিলাম না ওকে। সেটা এখনো চলছে। আচ্ছা, সেটা না হয় সময় হলো, কিন্তু এছাড়া আর কোনো বিষয় যেটার জন্য তোমাকে ভীষণভাবে বলে সঞ্জয় দা, তুমি চেষ্টা করো, কিন্তু তোমারও তো বিজি ওই স্কেডিউল। বলে যে তুমি অনেক কাজ একসাথে নিয়ে নাও, সব কিছু মানে এত পরিশ্রম করার কি দরকার, আম, অনেক কিছুকে ডিসকার্ড করতে পারো, এই সেই। আর বলে যে সবার জন্য তুমি এত চিন্তা করো, তুমি একটা বাড়িতে বাইরে একটা মুশকিল আসান বোর্ড লাগাও, যেখানে সবাই এসে সবার প্রবলেম তোমার এখানে দিয়ে যায়, তার প্রবলেম থাকুক না থাকুক জানে দিদি সলভ করে দেবে। এটা কিন্তু ঠিক ব্যক্তিগত একটা সম্পর্ক, সেটাও ঋতুদির জন্যই ঠিক হয়েছে, এবং ঋতুদি মানে কথাটা তুলেছিল বলি, ঋতুদি তুমি নিজেই জানো। তো এবার আমরা একদম শেষে, ঋতুদির প্রচণ্ডভাবে তাড়াহুড়ো রয়েছে, ঋতুদির বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। ঋতুদি একটুখানি আমাকে বলো যে সম্পর্ক ঠিক রাখা, এবং আজকালকার দিনে সম্পর্ক ভীষণভাবে ভাঙছে, উঠতে বসতে আমরা দেখছি, বাট চাহিদা হয়তো এখনকার জেনারেশনের কাছে ভীষণভাবে বেশি। সেইটাই কি, নাকি মধ্যবিত্ত মানসিকতা থেকে আমরা যেটা বেরিয়ে গেছি, হয়তো একটু বেশি চাহিদা, তাই হয়তো আমরা অনেক বেশি বেশি ভাবি, দেখানোটা বেড়ে গেছে, সেইটার জন্য কি কোথাও একটা জায়গায় চা? আমার মনে হয় আহ, একটু পেশেন্সও কমে গেছে মানুষের, মানে একটা সম্পর্ককে নিয়ে থাকার যে মানে তাকে, তার মধ্যে রাগ ভালোবাসা বোঝাপড়া করতেও তো একটা সময় লাগে, সেই সময়টা অনেকটা সেই সময়টা অনেকটা কমে গেছে আর কি। যেটা মানে বোঝাপড়ার জায়গা বা ভালোবাসার জায়গা বা প্রেমের জায়গা, এটাকেও, এটাকে একে অপরকে বোঝার জন্য যে সময়টুকু দিতে হবে, সেটাও বোধহয় আজকাল খুব নেই মানুষের কাছে। মানে আজকাল বোধহয় এত তাড়াহুড়ো করে সব কিছু, সম্পর্কটাও তাড়াহুড়ো করে করতে হবে। তো সম্পর্কের একটা সময় তো চাই, সম্পর্কের মতো তো একটা সময় চায়, সম্পর্ক একটা সময় চায়। সেই সম্পর্ককে যদি সময় না দেওয়া হয়, তাহলে সেটা মানে সম্পর্কের মতো করে থাকে না, তখন তখন সম্পর্ক বদলাতে থাকে। বেশ বেশ কয়েকটি এই সময়কার যারা জেনজিস, তারা কিছু ওয়ার্ডস ইউজ করে রিলেশনশিপ নিয়ে, তো সেগুলো নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, তুমি শুধু সেগুলো মানেগুলো আমাকে বলবে। আই এম শিওর ঋতুদি ভীষণভাবে ইউজ টু বেঞ্চিং। বেঞ্চিং হচ্ছে আই থিঙ্ক সো, যে ওই একটা সম্পর্কে থেকেও আরেকটা সম্পর্কের জন্য সার্চ করতে পারে কেউ, মানে একটা, মানে একদম বেঞ্চটা খালি রাখছে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, ব্রেড ক্রাম্বিং। ব্রেড ক্রাম্বিংটা হয় সম্ভবত ওই মানে একটা সম্পর্কে থাকছে, কিন্তু ওই একটু মানে হালকা অ্যাটেনশন দিচ্ছে আবার দিচ্ছে না, মানে ওরকম আর কি, মানে ব্রেড ক্রাম্পের মতো। তুমি কি করে সব এগুলো জানো? ওসব মেয়ে আমার আছে, মেয়ের কাছ মেয়ে থেকে আছে, যা হ্যাঁ। শুনতে পাই, হ্যাঁ। কুশনি। কুশনিং মানে হচ্ছে যে হ্যাঁ, ফ্লার্ট করছি, আছি, আবার একটা একটা সম্পর্ককে কুশন করছি, কিন্তু মানে ফ্রি আর কি, মানে কোনো অত কমিটমেন্ট নেই। আরে কি হচ্ছে সব ঘোস্টিং। গোস্টিং মানে হঠাৎ করে উধাও। উধাও হয়ে যাও। ও জাম্বিং। তামিং হচ্ছে হঠাৎ করে ফিরে আসা, মানে সারপ্রাইজ এলিমেন্ট। ও মানে একদম আমাদের এই ছবির জন্য একদম পারফেক্ট জম্বিং বিষয়টা, তাহলে বলো। হ্যাঁ, আচ্ছা, সিচুয়েশনশিপ লাস্ট। সিচুয়েশনশিপটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, মানে একটা সিচুয়েশনে থাকবো, তার সিচুয়েশনের সব কিছু, তার রসদটা নেব, কিন্তু তার প্রতি কোনোই আমাদের কমিটমেন্ট থাকবে না, মানে সিচুয়েশন যেরকম ডিমান্ড করবে ঠিক সেভাবেই আমরা এগোবো আর কি, মানে সিচুয়েশনটা যেরকম সেরকম, তারপর আবার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেলে আমরা অন্য সিচুয়েশনে চলে যেতে পারি। আচ্ছা ঋতুদি, এতগুলো রিলেশনশিপের নাম এখন মানে গুগল করলেই জানা যায়, যদি তোমাকে বলা হয় যে নতুন একটা রিলেশনশিপে যদি এরকম কোনো রিলেশনশিপে যেতে চাও, সেটা কোন রিলেশনশিপটা তোমার বেশ ইন্টারেস্টিং লাগলো, না এটা বেশ একটা লিভ করে দেখা যেতে পারে, কেমন হতে পারে, কোনটা বেশ ইন্টারেস্টিং লাগলো? এই যে 6টা নাম বললাম, কোনটা বেশ ভালো লাগলো বলো। আমার মনে হয় যে সিচুয়েশনশিপটা ভালো। হ্যাঁ, মানে অ্যাজ ইফ, মানে সিচুয়েশনটা যখন যেরকম মানে হলো, একদম একদম একদম। তারপরে আবার মানে অন্যরকম সিচুয়েশনে গেল, কিন্তু সেটা পজিটিভলি, মানে নেগেটিভ ওয়েতে না, মানে বেশ, হ্যাঁ হ্যাঁ, আমি মাঝখানে কেটে ঢুকে হ্যাঁ, গেলাম। আমি বললাম যে মানে পজিটিভলি, মানে সিচুয়েশনটাকে তুমি রেসপেক্ট করছো, অ্যাট দ্য সেম টাইম আবার মানে ওভার কমিটও করছো না, সেটাই। কিন্তু বেশ। আমার পক্ষে সম্ভব কিনা সেটা আমি জানি না,
মানে এটা মনে এটা হয় আমাদের জানা, মানে এটা জাস্ট আউট অফ ফান, আর কিছুই না। ঋতুদির কাছে আমাদের এগুলো আবদার থাকেই, আর ঋতুদি এগুলোই আছে মিটিয়ে যাওয়ার জন্য আমাদের। আর ইনফ্যাক্ট আমি আমার ছবি নিয়ে একটা কথা বলতে চাই যে গুড বাই মাউন্টেনের মধ্যে এমন একটা গভীর সম্পর্কের কথা বলা আছে যেটা বোধহয় প্রত্যেক মানুষের জীবনের ভেতরের কোনো সুপ্ত বাসনা বা ভেতরের কোনো একটা এমটিনেস বা ভেতরের কোথাও একটা খালি জায়গাকে পূরণ করবে। এই গল্পটা এটা মানে এটার মানে এটার মর্মার্থ এটাই না যে এই জীবনটাকেই যাপন করতে হবে, কিন্তু এই জীবনের মতো করে কিছু ভাবনা চিন্তা মানুষের জীবনে আসতেও পারে। সেই জায়গাটাও একটা, এই ছবিটাও কিন্তু একটা মানুষের বন্ধুর মতো হয়ে থাকবে আর কি, মানে সেই মেমোরিজগুলোকে রিলিভ করার জন্য। হয়তো সবাই পেরে উঠবে কিনা জানি না, পারবে কিনা জানি না, বা এই সিচুয়েশনকে ওয়েলকাম করতে পারবে কিনা জানি না, তবে এই সিনেমাটা তাদের জীবনের মেমোরি হিসেবে থাকবে। মানে মেনে মানিয়ে নিলে পরে একটা মোটামুটি ঠিকঠাক সম্পর্ক টিকে যেতে পারে, বলো? টিকে যেতেও পারে, কিন্তু মানা মানা এখন আমাদের অনেক রিলেশনশিপ কমপ্লিকেটেড স্ট্যাটাস বলে না, রিলেশনশিপের এই কমপ্লিকেশনটা তো আছেই, সব কিছু তো অত ইজিলি ডিফাইন করা যায় না। সেরকম গুড বাই মাউন্টেনের এই সম্পর্ক ইজিলি ডিফাইন করা যায় না, সেগুলোর থেকে যায় মানুষের ভেতরে। কিছুটা আমরা হয়তো সিনেমায় দেখাতে পারলাম, আর কিছুটা আমাদের ভেতরে রয়ে গেল। বেশ, খুব গভীর আলোচনা, তার মাঝখানে আমরা ছোট্ট করে একটা ওই র্যাপিড ফায়ার মতন আমরা খেলে নিলাম। প্লিজ যদি আমাদের দর্শকদেরকে তুমি বলো যে তোমার এই ছবিটি আসছে এবং সব কিছু মিলিয়ে। গুড বাই মাউন্টেন আসছে 25শে জুলাই এই মাসেই, এবং আমি ভীষণ লুক ফরওয়ার্ড করছি এই ছবিটার জন্য। একটা লিরিক্যাল পোয়েট্রির মতো একটা গল্প, ভালোবাসাকে সেলিব্রেট করার গল্প, এবং আমার মনে হয় যে পুরনো সম্পর্ককে ফিরে পাওয়ার গল্প। এবং ইন্দ্রাশিস আচার্য আমার খুব প্রিয় পরিচালক, এর আগে ওনার সাথে আমি পার্সেল করেছি, এবং এই ছবিটা আমাদের দুজনের কাছেই খুবই ফেভারিট। এবং আবার আমি আসছি ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে, আপনারা কিছুদিন আগেই দেখেছেন পুরাতনের আমাদের ভীষণ সাকসেসফুল জুটি। এরপরে এই ছবিটি একেবারে একটা আলাদা ধরন, আলাদা মোড়ক। আমার মনে হয় যে আপনারা সবাই একটা ভালোবাসার রেশের মধ্যে থাকবেন এই ছবিতে। থ্যাংক ইউ। সম্পর্কের গল্প তো চলবে, আর এবং এই সম্পর্কের গল্পকেই বেশ অন্য নিরিখে, মানে এটা আমার আপনার জীবনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এবং কিভাবে কানেক্ট হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই ছবিটি মুক্তি পাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ছবির নাম গুড বাই মাউন্টেন, আর সেই ছবি আসছে, কিন্তু সেই ছবির অন্তর্নিহিত মানে এবং যিনি বানিয়েছেন, যিনি স্রষ্টার সঙ্গে রয়েছেন ইন্দ্রাশিস দা, এবং তার জীবনে প্রেম রয়েছে কি রয়নি, ছবির সঙ্গে কীরকম মিল রয়েছে, তার জীবনের প্রেমটাই কি এবার বড় পর্দায় এলো, খোঁজটা দিতে হবে তো নাকি। স্বাগত তোমাকে মালিক দেশে, তুমি শুরুতেই তুমি হেসে দিলাম, আমার আমি প্রশ্নও করে উঠতে পারিনি। সেটা বলো কিছু একটু, এটা কি তোমার প্রেমের, তোমার জীবনে বছরের বিবাহিত জীবন, হ্যাঁ আমার একজন ছেলে আছে, ফলে এইসব কথা থাক। মানে তুমি কি এখনো ভয় পাও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে? চাপ হয়? না, আমার চাপ হয় না, আমার না চাপ হয় না, কিন্তু চারপাশকে নিয়ে খুব চাপ হয়, বউকে নিয়ে চাপ হয় না। বউকে বসে কুলকাল? হ্যাঁ, আমি বউকে সব বলে দিই, প্রেম হলেও বলে দিই, না হলেও বলে দিই। এটা তো প্রেম করে বিয়ে? হ্যাঁ, এটা বিয়ে। আর আগে এরকম মানে আই মিন এটা বিয়ে ইন দ্য সেন্স এটা প্রেম করে বিয়ে। আর তার আগে এই যে ছবির গল্পটা কি আমি একটু হালকা করে বলি, সেটা খুব গল্পটা হচ্ছে, মানে ধরুন আপনি কারোর সঙ্গে প্রেমে ছিলেন, হঠাৎ করে তার সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে বাকিটা আপনি কি করবেন, সঙ্গে থাকবেন, সময় কাটাবেন, কি করবেন সেটা আপনার উপরে। ইন্দ্রাশিস দা কি করবেন, কি করবে তুমি যেরকম দেখা হয়, দেখা হয়েছে? না, দেখা হয়নি, কথা হয়েছে। ও আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম তুমি রিভিল করছো দেখা হয়েছে, কথা হয়েছে? না, কিছু রিভিল করছি না, বলছি যা বলছি বুঝে নাও, অত প্রশ্নের উত্তর দিতে পারছি। তো হ্যাঁ, মানে এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, জানো তো। মানে ধরো সত্যি করে এমন একটা সম্পর্ক ছিল, মানে খুব সিরিয়াসলি বলছি, যেভাবে বিয়ে হবে, প্রায় সব ঠিক, বা এমন একটা গাঢ় প্রেম, তারপরে 20 বছর কেটে গেছে, ধরো তার সাথে আবার দেখা হয়েছে। ধর একটা কুয়াশা ঘেরা পাহাড়ের ওপর, কেউই নেই, সে একলা, আমিও একলা, দেখা হয়েছে, বহু বছর যুগ কেটে গেছে, এবং আমাদের মধ্যে অনেক সময়, সারা পৃথিবীতে কেউ কোথাও নেই এই মুহূর্তে। কি করব, আমরা বসবো, গল্প করব, কি গল্প করব? সব জায়গায় দেখা হয় যে কে কতটা পাল্টেছি, এগুলো তো ক্লিশের ব্যাপার। তুমি কতটা বুড়ো হয়েছো, আমি কতটা রোগা হয়েছি, তুমি কতটা মোটা হয়েছো, ইত্যাদি ছাড়াও যে এই 20 বছর কিভাবে কেটে গেছে, এই যে একটা বিষয়বস্তু। আর একটা যেটা আমার মনে হয়, যেটা এই ছবির বিষয়বস্তু, যে হ্যাড ইউ বিন উইথ মি দ্য লাস্ট 20 years,
এই 20 বছর যদি তুমি আমার সাথে থাকতে, তাহলে জীবনটা কেমন হতো। ধরা যাক আমাদের মধ্যে 20 বছর আমরা একসাথে আছি, ঠিক এই সময় তোমার সাথে আমি কেমন ব্যবহার করতাম। এই ঘটনাটা আমাকে খুব ভাবায়। যার সাথে থাকা হলো না, আমার ভেতরে থাকা হলো, আসলে থাকা হলো না, সে যদি ফিরে আসে, তার সাথে আমি 20 বছর কী করে কাটিয়েছি সেই ভাবনাটা, আচ্ছা, এটাই ছবির বিষয়বস্তু। তুমি কি এরকম প্রেমে পড়েছো? না, সত্যি বলো না একটুখানি। হ্যাঁ মানে প্রেমে তো সব, সেটা তো বলছি, প্রেমে তো সবাই মানে এটা তুমি তো বিয়ে হয়ে গেছে, প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ের আগের প্রেম, সেটা জানতে চাইছি। তুমি কি বলো? হ্যাঁ, বিয়ের আগের প্রেম, হ্যাঁ। যোগাযোগ থাকছে? না, থাকছে না। হয়েছিল 20 বছর পরে যোগাযোগ একবার। এটা সত্যি? এটাই তোমারই গল্প বোধ হয় না জীবন? না না না, এটা আমার গল্প না। তুমি এত সুন্দর করে প্রেমের গল্প কি করে বলো? এত সুন্দর সম্পর্কের গল্প এত সুন্দর করে নিরিখে তুমি তুলে ধরো, আর প্রত্যেকটা মানুষ আরে এটা তো আমার গল্প, আরে এটা আমিই রয়েছে, এটা আমারই গল্প, কি করে হয়? এটা একদম বাজে কথা। আমাকে আজ অব্দি লোকে বলেছে, যত কটা ছবি হয়েছে, আপনি খুব নিরস শুষ্ক গল্প বলেন, আপনার গল্প বলা মধ্যে কোনো প্রেম থাকে না। তোমার কাছে ওটা মনে হচ্ছে শুষ্ক, কিন্তু যারা কানেক্ট করতে পেরেছে তারা কিন্তু ঠিক কানেক্ট করতে পেরেছে। গুড বাই মাউন্টেন প্রেমের গল্প, কিন্তু এর আগে কোনো আমি প্রেমের গল্প করিনি, ভয়ানক গল্প করেছি। আচ্ছা, এখানে গল্প যেরকম হচ্ছে দেখা হয়েছে, তো তোমার কোনো সময় মনে হয় না এই যদি পুরনো প্রেমের সাথে যদি একবার দেখা হতো তাহলে এই করতাম, তুমি কি প্রশ্ন করতে? ডিপেন্ড করে। প্রথমত প্রেমটা এখনো আছে কি না সেটা একটা ফ্যাক্টর। ওটা কি প্রথম প্রেম ছিল? এ তো মহা মুশকিল, এ তো ছাড়ছেই না আমাকে। মানে প্রেম যখন প্রথম প্রেমটা একটা থাকেই সকলের, ওটা ভোলা যায় না। ভাগের ভোলা যায় কি যায় না আমি জানি না। মানে মানে একটা তুমি বলবে না, বলো অন ক্যামেরা। না, আমি বলবো না। না না, বলার কিছু নেই। আরে কি কথা, হ্যাঁ হ্যাঁ, মানে ভোলা যায় না, মানে মানুষটাকে তো মনে থাকে, আর যাই হোক। সো মানুষটাকে ভোলা যায় না এবং মনে থেকে যায়, এটাতে বোঝা যাচ্ছে যে সম্পর্ককে কোনোভাবেই আমরা ওই গুড বাই বললে পরেও গুড বাই হয় না। আর তার উপর যদি সেটাই প্রথম সম্পর্ক হয়, সেটা আমার হোক আপনার হোক, যারা ছবিটি দেখবেন তারা সকলেই ভীষণভাবে কানেক্ট করতে পারবেন। এবং এই ছবিটি করতে গিয়ে জেনারেলি যেটা হয় যে ঋতুদি রয়েছে, এবং ঋতুদি এই ধরনের চরিত্র, সম্পর্কের চরিত্র, মানে গল্প হোক, ভীষণ ইন্টেন্স ক্যারেক্টার যখনই করতে যায় ঋতুদি, মানে ওটা ঋতুদি ছাড়া আমাকে ভাবতেই পারি না। কিন্তু জেনারেলি ঋতুদিকে নিয়ে এক্স্যাক্টলি শুটিং ফ্লোরে যদি আমি প্রশ্ন করি, শুটিং ফ্লোরে ঋতুদি তোমাকে কীরকমভাবে পুরো একদম জাস্ট নাকে দড়ি দিছে, মানে তুমি একটু চাপে থাকতে, ঋতুদিকে চাপে তোমাকে ঋতুদি মানে যে এই এক্ষুনি এই ডেট আছে, এই 2 ঘন্টা আমাকে তোমায় ছাড়তে হবে, তুমি দেখলে ছাড়লে, দেন ঋতুদি ফিরলো 4 ঘন্টা পর, এরকম হয়েছে কোনো সময়? না, একদমই হয়নি, কারণ এটা শুটিংটা হয়েছে পুরোটাই ওয়েনাড়ে, কেরালার। ও আচ্ছা। আমরা তো ওখানে নিয়ে গিয়েছিলাম, ফলে পালানোর কোনো জায়গা ছিল না, দেরি করার কোনো জায়গা ছিল না। একদিন হয়েছিল, এক্সট্রিম হয়েছিল, কলকাতায় চলে এসেছিলেন। ওখান থেকে ব্যাঙ্গালোর হচ্ছে 7 ঘন্টা, সেখান থেকে ফ্লাইটে 2 ঘন্টা কলকাতা, তারপরে আবার কলকাতা থেকে কি কাজ ছিল সেটা করে পরের দিন ফিরেছিলেন। ওইটা করেছিলাম। তো আমরা ওই সময় অন্যান্য শুট করেছিলাম, যেটা তুমি জানতে যে হবেই, মানে হঠাৎ করে তোমাকে বলেছে এরকম? হঠাৎ করে কিছুটা জানতাম আর কি। আমি রেডি ছিলাম একদিন এটা ঘটতে পারে। আমি অ্যাজ এ কর্পোরেট রিস্ক অ্যানালিসিস করি, তো আমি আমার চিফকে বলে রেখেছিলাম যে এরকম একটা দিন রাখবি যেটা ঋতুপর্ণাকে ছাড়া আমরা শুট করতে পারবো সারাদিন, এবং সেটা ঘটেও ছিল। আমি এমন দেখিয়েছিলাম যে আমি মাথায় আকাশ ভেঙে পড়লো। আসলে আমি জানতাম একদিন থাকবে না, বলে অসুবিধা হয়নি, কিন্তু আমি দেখিয়েছিলাম আমি একদম জানতাম না, বিরাট বিপদে পড়ে গেলাম। আচ্ছা ইংরেজিতে, এটা তো সম্পর্কের গল্প, এবং আজকালকার দিনে সম্পর্ক যেটা দেখা যায় ভীষণ ঠুনকো, মানে বিভিন্ন সময়, মানে যদি আমরা একটু সোশ্যাল মিডিয়া দেখি, বিভিন্ন মানে অভিনেত্রীদের ব্রেকআপ তো হচ্ছেই, পাবলিকের ঘরে কোথায় ল্যাকটা, কারণ তুমি বললে তোমার 20 বছরের বিবাহিত সুখী দাম্পত্য, এই যে সুখী শব্দটাই তো এখন মানুষ ভীষণভাবে ভুলে গেছে। দাম্পত্য 20 বছরের সুখী নয়, মানে প্রশ্ন করলে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবে ইন্দ্রাশিস দা, বলো তো মানে কি, কোথায় এখন কি ল্যাকিংটা বলো তো, খুব কি চাহিদা, উচ্চাকাঙ্ক্ষা কোথায়, কি রয়েছে? বলতে পারবো না। আমি সত্যি করি, আমি মনে করি আমি এখন এই জেনারেশনে বিলং করি না, মানে আমার পরেও 2টো জেনারেশন এসে গেছে। আমার মনে হয়েছে ধৈর্য এবং ল্যাক অফ কম্প্রোমাইজিং এবিলিটি। দ্বিতীয় হচ্ছে আমি এখানে পড়ে থাকলে আমার অনেক সুযোগ নষ্ট হয়ে যাবে, এই একটা ভাবনা মানুষের মধ্যে কাজ করছে। অর্থাৎ আমার মাল্টিপল প্রেমে কোনো অসুবিধে নেই, কিন্তু
আমি যাকে দায়িত্ব নিয়েছি, যাকে কমিট করেছি, সেই কমিটমেন্টটাকে ফেলে আমি আরেকজনের দিকে দৌড়ে যাওয়া তো আমার অসুবিধে। সে হতেই পারে, আমার পছন্দ হচ্ছে না আমি দৌড়, সেটাও হতে পারে। কিন্তু এই ব্যাপারটা খুব প্রিভ্যালেন্ট হয়ে গেছে, মানে ভীষণভাবে মানুষ আর ভরসা করতে পারছে না একজন মানুষকে, এটা আমার মনে হয়েছে। সেটা সোসাইটাল প্রবলেম হতে পারে, একটা সামগ্রিক সময়টাই খুব গণ্ডগোলে। ইফ ইউ সি যে সমস্ত কিছু পাল্টে গেছে, আমরা ভার্টিক্যাল রিল স্ক্রল করতে করতে যাই, এন্ড অফ দ্য ডে আমি কেন স্ক্রল করছি, কী পেলাম এই স্ক্রলিং থেকে আমি কিন্তু জানি না। কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমার কিছু ট্রানজিশন, কিছু একটা চাই, কিছু একটা চাই, কিছু একটা চাই। তো সেই ক্ষেত্রে তো আর এফেক্ট তো আমার সম্পর্কেও পড়ে, এফেক্ট আমার কাজের ক্ষেত্রেও পড়ে, এটা আমার স্বভাবে পড়ে। ফলে সব মিলিয়ে একটা ইম্প্যাক্ট তো একটা জায়গায় বেরোয় না, বিভিন্ন জায়গাতে ইম্প্যাক্ট বেরোয়। তার একটা ইম্প্যাক্ট হচ্ছে সম্পর্কের অস্থিরতা। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভীষণভাবে আমরা ল্যাক অফ কম্প্রোমাইজিং জায়গায় চলে গেছি। আর একটা হচ্ছে যে আচ্ছা ওর তো এটা ভালো, এটা তাহলে আমার পাওয়া হলো না, একে আমি ভালোবাসি বলে, ফলে ওটা আমাকে এখন পেতে হবে, এটা তো পাওয়া হয়ে গেছে। এই যে কমিটমেন্ট ফোবিয়াও একটা কাজ করে এখন, এটা ভীষণভাবে কমিটমেন্ট ফোবিয়াও কাজ করে, যে আমি তাহলে তো আমার সব আটকে গেল। এবার এইটা তো কোথাও গিয়ে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, বা করো না, সেটা আমি বলার কেউ নেই, কম্প্রোমাইজ করো না, তুমি তোমার মতো করে থাকো, দ্যাট ইজ নট অল, মানে সেটাও খারাপ কিছু নয়। বাট হ্যাঁ, ঠকানো, কাউকে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করা আমার কাছে মনে হয় অনুচিত। আর এই যে সম্পর্কের কথায় যখনই হচ্ছে, এবং তুমি যেগুলো বললে যে কমিটমেন্ট ফোবিয়া প্লাস যেই জিনিসগুলো পেতে হবে এরম একটা বিষয়, এবং লাইফস্টাইল, সব কিছুর মধ্যেই কি কোথাও একটা জায়গায় মনে হয় যে এই জেনারেশন ভীষণ সারফেসে চলে, এবং ওই যে ডেপথে যাওয়া, বা আগেকার দিনে হয়তো ওই মানে কি বলবো, সম্পর্ক টিকে এসে 50 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, এখন 50, এখন তো 20 পেরোলেই মানে একটা বিশাল বড় বিষয় হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে। তো তাদের সময়কার দাঁড়িয়ে আর এখনের মধ্যে তুমি শুধু কি তফাৎ এইটুকুই দেখছো, নাকি আরও অনেক কিছু ব্যাপার আছে? অনেক পজিটিভ দিকও আছে। ধরো 50 বছর আমি দেখছি তারা আছেন, এবার হয়তো অনেকে জোর করেই আছেন, থাকার কথা ছিল না সেরকম সম্পর্কও আছে, সেটাও আবার ঠিক নয়। যে সম্পর্ক একটা সময় অস্থির হয়ে যায়, যে সম্পর্ক একটা সময় যুদ্ধের মতো পরিস্থিতি ধারণ করে, আমি প্রচুর ব্যক্তিগতভাবে দেখেছি যে তারা পারছেন না থাকতে, কিন্তু সমাজ কি বলবে, মানুষ কি বলবে, তার জন্য জোর করে একসাথে থেকেছেন, তার ফল ভালো হয়নি শেষ অবধি। তো তাদের তো বিচ্ছেদটা হওয়াই উচিত, তাদের নিজস্ব জীবন নিজেরা বেছে নেওয়া উচিত। সেক্ষেত্রে তারা পারতেন না। দেখো, আমি এখানে জ্ঞান দেবার বা বলার কেউ নেই, এটা আমার যেটা মনে হয় আমি সেটা বলছি এই মুহূর্তে, কারণ আমি অনেক বছর হয়ে গেল আমার পেরিয়ে দেখেছি, অনেক সম্পর্ক দেখলাম, অনেক মানুষকে দেখলাম। তো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ নিজের মতো একটা জীবন খুঁজে নেওয়া উচিত, এবং আরেকজনের জীবনে ইন্টারফেয়ার না করা উচিত। এবার দুজনকে যদি সেই পর্যায়ে মেনে নেয়, এবং দুজনের ভরসা এবং বিশ্বাসযোগ্যতা জন্ম নেয়, দেন ইট ইজ ফাইন। এবার সেটা যদি না নেয়, সেটা যদি দুজনে একদম দুরকম ভাবেন, তাহলেও থাকা যায়। তারা যদি মনে করেন আমরা এইভাবে থাকবো। এখন জাপানে একরকম একটা সম্পর্ক শুরু হয়েছে, যে উইকেন্ড রিলেশনশিপ, আমরা আলাদাই থাকবো, তার স্বামী স্ত্রী যখন ইচ্ছে একটু দূরত্বও মাঝে মাঝে বাড়লে হয়তো প্রেম আরো ঠিক হয়, সামহাউ মনে হয়। তুমি সেটা মনে করো? আমি মনে করি হ্যাঁ। সম্পর্ক ঠিক রাখার জন্য এক্স্যাক্টলি কি কি তুমি করো? জানি না, আমি আলাদা করে কিছু করিনি, সত্যি কথা বলছি। আমার বাড়িতে বাবা থাকেন, আমার সন্তান আছে একটি, আমার স্ত্রী থাকেন, আমার স্ত্রী অফিস করেন, আমিও অফিস করি, আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়। তার জন্য অনেকটা ভালো থাকি বলে আমার মনে হয়। আমার প্রচণ্ড ঝগড়া হয়, মানে আদি সম্পর্ক শেষ হয়ে গেল এরকম মনে হয়েছে, এই শেষ হয়ে গেল মনে হয়েছে, বাট আবার আমরা ঠিকঠাক হয়ে গেছি। ওইভাবে কোনোদিন এখনো পর্যন্ত ওরকম কোনো সিচুয়েশন আসেনি যে আমাদের ভাবতে হবে যে আমরা আলাদা, এবং এখনো পর্যন্ত এটাও আমার কোনো মনে হয়নি আমরা দারুণ সুখে আছি, এটাও মনে হয়নি। বাট হ্যাঁ, একটা মধ্যপন্থা, একটা ভালো সময় আমরা নিশ্চয়ই কাটাই, তার জন্য এদেরকে আমরা খুব বন্ধু আর কি। ওই কথায় বোঝা গেল কিছুটা মেনে নেওয়া, কিছুটা মানিয়ে নেওয়া, এই দুটোকে ব্যালেন্স করে চললে পরেই বোধহয় একটা সুন্দর সুস্থ যাওয়া বাবা যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি খুব আমার স্ত্রীকে আমি অনেক কিছু বলি, এবং আমার স্ত্রীও আমাকে অনেক কিছু বলেন, যেটা খুব সুস্থ স্বাভাবিকভাবে আমরা অ্যাকসেপ্ট করি, দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্ট্রং। বেশ কিছু না, আমি আগামীতেও থাকবে, আমরা চাই না ওরকম, হোপফুলি। কেন এরকম ভাই বলো না প্লিজ, এখন চারিদিকে যা গল্প চলছে প্লিজ ওসব শুনতে চাই না, বড় চাপ হয়ে যায় গো শুনলে। আচ্ছা, কয়েকটা না আমি ওয়ার্ডস লিখে এনেছি রিলেশনশিপসের উপরে, সেগুলো এখনকার জেনারেশনের কাছে মারাত্মকভাবে অ্যাকসেপ্টেবল, এবং তারা সেগুলো নিয়ে ভীষণভাবে চর্চা করেন সেই ওয়ার্ডসগুলোর। তো আমি কয়েকটা নাম বলছি, সেগুলোকে শুনে তোমাকে একটু মানেগুলো আমাকে বোঝাতে হবে সেগুলো কী মানে হচ্ছে, ঠিক আছে? ন্যানোশিপ প্রথম শুনলাম। বলো। ওই খুব কম দিনের সম্পর্ককে বলা হবে, 3-4 দিন। 3-4 দিন। ভাবো কি মজা।
ও, বুঝতে পেরেছি। তা তুমি ভাবছো কি তোমার সম্পর্ক টিকবে? আমি বললাম, ও বাবা, আমি বললাম আমার জন্যই, হ্যাঁ চলো মাইক্রোশিপ। মাইক্রোশিপ একটু বেশি হবে, 4 দিন থেকে 8 দিন, 8 দিন, একটা মাস বা একটা হ্যাঁ একটা মাস। চলো। আচ্ছা, প্লেস হোল্ডার ডেটিং, একটু গেস করো, প্লেস হোল্ডার ডেটিং জানি না। মানে একজনের সাথে তুমি আছো আর বেটার অপশনের জন্য তুমি খোঁজ Oh my করছো। God! এসব সত্যি আছে? হ্যাঁ, এরকম তো হয় আকসার। না না, হতে পারে, আমি বলছি এরকম একটা টার্ম আছে, প্লেস হোল্ডার ডেটিং। হ্যাঁ, আমি কোন জেনারেশন এখন বিলং করি জানি না, AB তে বোধহয়, এখন জেড জেনারেশন চলছে। আচ্ছা, স্নিকি লিঙ্ক। স্নিকি লিঙ্ক হচ্ছে এইটা শব্দটা সম্পর্কে আমি আজকে সকালবেলায় জেনেছি। সেটা হচ্ছে যে সম্পর্কটা যে ভীষণভাবে হিডেন, তুমি সম্পর্কে আছো বাট কেউ জানে না। আচ্ছা, এই এর নাম কি? স্নিকি স্নিকি লিঙ্ক। স্নিকি লিঙ্ক। আচ্ছা, আর ফ্ল্যাশ প্যানিং, হঠাৎ করে সম্পর্ক Flash planning, হ্যাঁ। শেষ হয়ে যাওয়া। হ্যাঁ ঠিক বুঝে গেছে মানুষ, লাস্টে এসে ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে। বেশ, ওয়ালের যারা দর্শকরা রয়েছে, একটু যদি তুমি বলো, তোমার ছবি আসছে এবং ছবি নিয়ে সব কিছু মিলিয়ে যদি বলো দর্শকদের, তুমি কিছু বলো। 25শে জুলাই রিলিজ করছে গুড বাই মাউন্টেন সিনেমা হলে, কলকাতার এবং আশেপাশের সিনেমা হলে রিলিজ করছে। আমার খুব ভালো লাগবে যদি ছবিটা আপনারা দেখেন। আমার ছবি মেনলি আমার যে দর্শক তৈরি হয়েছে তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমার ছবি করতে সাহায্য করছেন, এবং এই ছবিটাও তাদের ভালো লাগবে। আমার মনে হয় বিলু রাক্ষস, পিউপা, পার্সেল, নিহারিকা, এটা আমার 5ম ছবি। ভাবিনি কোনদিন 5টা ছবি করব, আমার 6ষ্ঠ ছবিও হয়ে গেছে। তো সব আপনাদের জন্য। তো এটা আমাকে নিরাশ করবেন না, ছবিটা তাড়াতাড়ি দেখে নেবেন। শনি রোববার যেদিন রিলিজ করবে তার 2-3 দিনের মধ্যে দেখে নেবেন, তাহলে আমার একটু সুবিধে হয় ছবিটা চালাবার ক্ষেত্রে। থ্যাংক ইউ। বেস্ট উইশেস, খুব সাফল্য পাক আগের ছবিগুলোর মতো এই ছবিটিও। এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলেটার্স পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।